বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। ইউনূস সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন, যেমন ধরেন ডিসি, এসপি, সচিব, আরো বিভিন্ন যে কি পয়েন্টগুলো আছে লাইক আইজিপি, আমাদের সেনাপ্রধান এখনো বাদ আছেন, আরো অনেকেই যারা বিভিন্ন জায়গাতে ছিলেন, ইভেন অনেকে অবসরপ্রাপ্ত হয়েছেন। ভাবছেন যে আমার তো আর বিপদ নাই, কিন্তু ভাই বিপদ আপনার উপর ঘূর্ণিঝড় আকারে খুব শীঘ্রই অবতীর্ণ হতে যাচ্ছে। গতকালকে 22 জন ডিসির উপর যেই ঘূর্ণিঝড় গেছে, এবার প্রশাসনের খুবই শক্ত অবস্থানে থাকা যারা এসপিরা আছেন তাদের উপর ঝড় যাচ্ছে। পুলিশের ছোটখাটো পদে যারা ছিল তারা অনেকেই অভিশংসিত হয়েছে, চাকরি হারিয়েছে, বরখাস্ত হয়েছে। বাট এবার রাঘব বোয়ালদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার। 2018 সালে যে রাতের ভোট হয়েছে, সেই রাতের ভোটকে যারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার প্রধান একটা কি পয়েন্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ পদে ছিলেন জেলা পর্যায়ে এসপি সাহেবরা। আজকে আমরা দেখলাম যে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2018 সালে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী 64 জেলায় যে সকল পুলিশের এসপিরা ডিউটি পালন করেছেন তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আর এই ঘোষণা কে দিয়েছেন? যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যেহেতু সরকারের সিদ্ধান্ত, তার মানে ডক্টর ইউনূস সরকারের একটা নতুন সিদ্ধান্ত। আর তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে 2018 সালে রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা এসপিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর আগে 2018 সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা 33 জন ডিসিকে ওএসডি করেছে। আর আমরা যদি দেখি যে এরপর আসলে কাদের তালিকা আসতে যাচ্ছে, আমার মনে হয় এরপরে ধরেন যারা ইউএনও আছেন তাদের উপর একটা ঝড় আসতে যাচ্ছে। হতে পারে এরপরে এসপি যারা আছেন তাদের উপর ঝড় আসতে যাচ্ছে, থানার ওসি তাদের উপরে ঝড় আসতে পারে ধাপে ধাপে। কারণ কি, সরকার আস্তে আস্তে কন্ট্রোলিং নিচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে হুট করে যদি এসপিদেরকে বহিষ্কার করত তাহলে কি হতো? বিশৃঙ্খলা তৈরি হতো। এখন সরকার মোটামুটি এই প্রশাসনগুলোর উপরে একটা স্টেবিলিটি পেয়ে গেছে। সো আস্তে আস্তে যারা যারা সরকারের টার্গেটেড ব্যক্তি প্রত্যেককেই অভিশংসিত হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, যে সকল প্রশাসনিক এবং সরকারি কর্মকর্তারা অবসরপ্রাপ্ত হয়েছেন বা দুর্নীতি করছেন তাদেরকেও ধরা হবে। সুতরাং আর কারোর রক্ষা নাই, খেলা জমছে। এগুলাতে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি কোনটা আছে? আমি মনে করি আগামী দিনে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন রাজনৈতিক সরকার কর্তৃক প্রভাবিত হয়ে পরবর্তী সরকার আসলে এই সিদ্ধান্তগুলা কন্টিনিউ হতে থাকবে। আইরে বক্তব্য, আমাদের দেশের পলিটিশিয়ানরা বক্তব্যের জন্য বিখ্যাত। তবে কোন একজন কবি বলছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন কাজে বড় হই না হই, যদি একজন পলিটিশিয়ান হই, দেখবেন সবার কমন একটা গুণ কথা বলা। আবার যেই মানুষটা কথা বলতে না পারে তারে আবার মানুষ পছন্দ করে না, তার পিছনে দৌড়ায়ও না। এটা আমাদের রাজনীতিতে বোঝা গেছে। প্রেক্ষাপট কি? শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লবিং করছে, ভারতের সাথে কূটনৈতিকভাবে ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যে কানেক্টিভিটি আছে। কিন্তু ভারতকে আসলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিবে? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা কার আছে? এই সরকারের আপাতত নাই, ভবিষ্যতে হইতে পারে। বাট গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটা বক্তব্য করছেন যে শেখ হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করেন, তবুও পারবেন না। ট্রাম্পকে কি চ্যালেঞ্জ দিছে দেখছেন? কারণ আমেরিকা বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে খেলে, যে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় কারে বসাবে কারে সরাবে। আমরা দেখছি ইমরান খানকে ফালাই দিছে, শেখ হাসিনারও ফালাই দিছে, বাট আমেরিকা বলছে আমরা এগুলো করি না, কিন্তু আমরা জানি করে। আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে নাকি আসবে না, এই ইস্যুতে যখন বাকবিতণ্ডা চলছে, রাজনীতিতে পুনর্বাসনের ইস্যু চলছে, আওয়ামী লীগ অপরদিকে ভয় দেখানোর চেষ্টা করছে, এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কি প্রেক্ষাপট হবে? তাকে কি বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হবে, বা জনগণ তাকে সাপোর্ট করবে, বা তার ভয়ে আবার সব মানে কি বলা হচ্ছে গর্তে ঢুকে যাবে? না, রাশেদ মনে করছেন গণ অধিকার পরিষদের যে হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও চেষ্টা করে তবুও ফিরাইতে পারবে না। কেন? কারণ বাংলাদেশের মুক্তিকামী মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়ে গেছে। ক্ষমতার পালাবদল বা কাউকে ক্ষমতায় বসাতে বহির শক্তিকে আমরা আর কিছু করতে দিব না। এই কথাটা বলার মেইন রিজনটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ বৈদেশিক যতগুলা চ্যানেল আছে, কানেক্টিভিটি আছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন সরকার, স্যাংশন, অনেক কিছুর মাধ্যমেই তারা কিন্তু চাইছে যে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে। বাট কোথাও না কোথাও দিন শেষে আমেরিকা নিজেদের স্বার্থে তারা আবার শেখ হাসিনাকে মনোনয়ন দিত। ফাইন, যা করছো, নির্বাচন করছো। এখন তিনি বলছেন ট্রাম্প যদি মনে করেন হাসিনাকে ফেরাবো, নরেন্দ্র মোদী যদি সেই রকম লিঙ্ক লবিং করে থাকেন, তাও পারবে না। এখন আর বিদেশি শক্তি দিয়ে কাজ হবে না, আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাতে চাই। তো তার বক্তব্যের মোটা দাগে যদি তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আবারও হাসিনাকে ক্ষমতা আনবে। কারণ মোদী যখন আমেরিকাতে গেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের আমেরিকান শাখার অনেক নেতাকর্মীরা ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি এরকম স্লোগান দিয়েছিলেন, যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা ভারতেও হয়েছে। সো অনেকে মনে করছেন যে ট্রাম্প এবং মোদির মধ্যে যে কথোপকথন হয়েছে শেখ হাসিনাকে পুনর্বাসনের একটা ইস্যু ছিল। তো বাস্তবে সেটা সম্ভব হবে না। কেন? কারণ বিদেশি শক্তি দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করা যায় নাই, দেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করেছে। সো তাকে ফেরানোর বিষয়েও বিদেশিরা আর পারবে না, কারণ বাংলাদেশের জনগণ তাকে রুখে দাঁড়াবে। এটা সত্য রাইট নাও। আওয়ামী লীগ ইস্যুতে এমনি যতই বিভেদ টিভেদ থাকুক, আওয়ামী লীগ ইস্যুতে আপনি এখনো দেখবেন সবার মধ্যে একটা বিরল ঐক্য আছে। আর এই ঐক্যের জায়গাটা 5ই ফেব্রুয়ারি বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে বলেন, এই ঘটনাটা কিন্তু সত্য যে মোটামুটি বাংলাদেশের মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়ে গেছে যে আপাতত আওয়ামী লীগের রাজনীতি বন্ধ। আপনি মনে করেন ট্রাম্প পারবে?